স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই করোনা এবং টিকা পরিস্থিতি। ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রাজধানী সহ সারা দেশে শুরু হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। প্রথম দিন সারা দেশে ৮১,০০০-এর বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়। এদিন দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৪ জনের, যা এ পর্যন্ত সর্বোচ্চ। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৭,০০০। নাইমাল চিকুর প্রতিবেদন। দেশে চলমান লকডাউন ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের টিকাদান কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করতে থাকেন। দ্বিতীয় ডোজের প্রথম দিন দেশে ১,০০৫টি কেন্দ্রে টিকা নেন ৩১,১৬০ জন মানুষ। প্রথম দিন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান বিচারপতি সহ সস্ত্রীক টিকা নেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় টিকার দ্বিতীয় ডোজ নিতে সবাইকে উদ্বুদ্ধ করেন তারা। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই উদাসীনতা আমাদেরকে আবার বিপদগ্রস্ত করে তুলেছে। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল করার কোনো প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য সচেতনভাবেই চলতে হবে। 2 মাস আগে যেভাবে দিয়েছিলাম আজকেও সেভাবে দিলাম। আমার ভালোই বোধ করছি আমি, আমার মনে হয় সবাই খুব ভালো বোধ করবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর এর প্রকাশিত গবেষণার ফলে টিকা কতটুকু কাজ করবে তা নিয়ে ভ্যাকসিন নিতে আসা মানুষের মধ্যে দেখা যায় ভিন্ন মত। সাউথ আফ্রিকার স্ট্রেন, ওটা তো শুনে জানি যে অ্যাস্ট্রাজেনেকা কাজ করে না, এটা একটা টেনশন। আশা করি ইনশাল্লাহ কাজ হবে, সেজন্য নেওয়া আর কি। নিজেদের সুরক্ষিত করতে না পারি তাহলে কিন্তু আসলে জীবন জীবিকার জন্য যে লড়াই, বেঁচে থাকার যে সংগ্রাম, বেঁচে থাকার যে স্বপ্ন, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তবে চিকিৎসকরা বলছেন এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে তেমনি কমাবে মৃত্যু ঝুঁকি। পাশাপাশি যারা এসএমএস পাননি কিন্তু তারিখ ছিল তারাও টিকা দিতে পারবেন বলে জানান তারা। আমাদের মেসেজ যাবে, কেউ যদি মেসেজ না পান, যেই দিন আপনার তারিখের ডেট তার আগের দিন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টিকাটা নিলে আপনার হলো যে যেহেতু একটা মৃত্যু ঝুঁকি থাকে, সে অনেকটা মৃত্যু ঝুঁকিটা কমে যায়। ভ্যাকসিন নেওয়া মানে স্বাস্থ্যবিধি মানা বন্ধ নয়, আমরা স্বাস্থ্যবিধিও মানব, ভ্যাকসিনও নেব। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৮৫৪ জন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত আর মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউর তীব্র সংকট। এরই মধ্যে ঢাকায় করোনা হাসপাতালগুলোর সবগুলোই রোগীতে প্রায় ভর্তি, ফাঁকা নেই বললেই চলে আইসিইউ। অসহায় রোগীরা ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এমন বাস্তবতায় বিভিন্ন হাসপাতালে ৭০০ থেকে ৮০০ বেড বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। সঙ্গে সিলিন্ডার আর মুখে অক্সিজেন মাস্ক, হাসপাতালের সামনে অপেক্ষায় রোগীরা। ফাঁকা নেই বেড, তাই ভর্তি হতে পারেননি এখনো। এসব ছবিতে অনেকটা স্পষ্ট কতটা ভয়াবহ সময় কাটছে করোনা রোগী স্বজনদের। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বাইরের চিত্রই এমন। বেশিরভাগ রোগী ঘুরে এসেছেন অন্য হাসপাতাল, শেষমেশ এখানে অপেক্ষা কখন হবে রোগী ভর্তির ব্যবস্থা। ভর্তি করাতে হবে? হ্যাঁ, ভর্তি করাতে হবে। ভর্তি করাতে পারেন নাই? এখনো পারি নাই, কিন্তু নেগেটিভের রিপোর্ট আছে, পজিটিভ বলতেছে যে করোনা হয়েছে, কিন্তু অন্য কোনো হাসপাতালে নিতেছে না। তো হাসপাতালের তথ্যপত্র বলছে 250টি করোনা বেড থাকলেও ভর্তি আছে 384 জন, আর আইসিইউ বেডের 10টি ভর্তি। ভর্তি করতে আসছি, টেস্ট করবো এবং ভর্তি করবো। সেটা তো ওরা সিরিয়ালে আমাদেরকে দিচ্ছে, দেখা যাক কি হয়। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেও খালি নেই করোনা বেড। 190 করোনা বেড এবং 10টি আইসিইউ বেডের সবগুলোই ভর্তি। নতুন রোগীদের চাপ বেড়ে যাওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, আর তাই ফেরত যাচ্ছেন অনেক রোগী। বিগত 3-4 দিনে খুবই বেড়ে গেছে। আমরা তো জানেন আমরা 100 বেড থেকে 200 বেড করতে পেরেছিলাম। অলরেডি আজকের মধ্যে কিন্তু মানে পুরো টোটালি 100% ফিল আপ। আমাদের যে 10 বেডের আইসিইউ সেটাও ফিল আপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ঢাকায় করোনার জন্য নির্ধারিত সরকারি বেসরকারি 19 হাসপাতালে আইসিইউ বেড সর্বসাকুল্যে 305টি, যার মধ্যে সরকারিতে খালি নেই কোনো আইসিইউ, বেসরকারিতে আইসিইউ খালি আছে মাত্র 7টি। স্বাস্থ্য সচিব বলছেন পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে করোনা বেড বাড়ানোর চেষ্টা করছে সরকার।
আমরা পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতাল সহ আরও যে হাসপাতালগুলি আছে সকল চক্ষু হাসপাতাল সহ এক্সিস্টের ভিতরে আমরা স্বল্প সময়ের ভিতরে আরও হয়তো 7 থেকে 800 বৃদ্ধি করে খোলার চেষ্টা করবো। আপনারা জানেন সকল সীমাবদ্ধতা জানেন, সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বেড বাড়িয়েও খুব বেশি লাভ হবে না, প্রয়োজন স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ। যে ভ্যারিয়েন্টে আসুক না কেন, আমাদের জনসাধারণকে যেটা করা উচিত এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া উচিত। কঠোর হওয়া লাগে, সে গভর্নমেন্টের সেটা কঠোরতম অবস্থানে যেতে হবে। রাজধানীর করোনা হাসপাতালগুলোর 3622 বেডের 3200টিতে রোগী ভর্তি। আর তাই সামনের কয়েকদিন করোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে পরিস্থিতি নাগালের বাইরে যাবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকারের ধার্য করা অযৌক্তিক ভ্যাট ট্যাক্সের কারণে হাসপাতালে আইসিইউ এবং অক্সিজেন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণেই প্রতিনিয়ত করোনা আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাচ্ছে। যে রাবারের নল দিয়ে টিউব দিয়ে দেওয়া হয় তার ট্যাক্স 61%, একটা সুইয়ের ট্যাক্স 39%। তো এটা কাকে মারছেন আপনি? যাদের লুটের পয়সা আছে তাদের এইসব জানার কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেই জন্য বলছি সরকার এই অহেতুক মৃত্যুগুলির জন্য সরকার সরাসরিভাবে দায়ী। গণপরিবহন চলছে, ছোটখাটো দোকানপাটও খোলা। অন্যান্য দিনের মতোই ঘর থেকে বের হয়েছে মানুষ। ঢাকা ছাড়ছে 40টি আন্তর্জাতিক ফ্লাইট। সব মিলিয়ে লকডাউনের ৪র্থ দিনে রাজধানীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক, যেখানে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। এর মধ্যেই কাল থেকে শপিং মল এবং দোকানপাট খোলার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রাজধানীর বাড্ডার চিত্র এটি। রমজানকে সামনে রেখে করোনাকালে টিসিবি পণ্য বিক্রি করছেন বিক্রেতারা, আর সেই পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন স্বল্প আয়ের মানুষ, যেখানে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাঝখানে ফাঁকা রাখি আমাদের নিরাপত্তার জন্য, অথচ আমরা নিরাপত্তা না পেয়ে মাঝখানে অন্য লোক ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের নিরাপত্তার হইলোটা কি? এদেরকে আমরা ডাক দিয়ে দিছি, তারপরে আপনারা আইসা দেখছেন কি অবস্থা। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। শুক্রবার থেকে 13 এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সিদ্ধান্ত জারি করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেগুলো খোলা রাখা যাবে। তবে বৃহস্পতিবারই রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। আমরা করোনা তো শক্তিশালী, আমরা লিগা মাস্ক লাগাই না, পকেট আসলে এখন পড়ছি। আমি একটা কথা শুধু বলতে চাই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা পরিচালনা করি। এদিকে গণপরিবহন চালুর পর এবার কমেছে যাত্রীর চাপ। রাজধানীর শ্যামলীতে বেশ কিছু বাস ঘুরে দেখা যায় যাত্রীর চাপ একেবারেই নেই। লকডাউনের যথার্থতা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই গাড়িতে 1 ঘন্টার উপরে আছি, আরে মাস্কে আমাকে করুন, আমি গরিব মানুষ। ব্যবসা পুরাই ধরা এখন, এই যে লকডাউনের লেগে লোকজন সব বাড়িতে গেছে গা। রাজধানীর আরেক গেটওয়ে আব্দুল্লাপুর মোড়ে গণপরিবহনের আধিক্যে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা যায়, তবে ছিল না যাত্রীর চাপ। এই পয়েন্ট ছাড়াও রাজধানীর 7টি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। আমি এটা অস্বীকার করব না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, কিন্তু আমরা যে যতগুলো বাস আমি আমাদের পুলিশের যে লোক আমরা মিলে যখন বাসগুলো চেক করেছি, সেক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা মিনিমাম যেটা মানার কথা সেটা মানার তারা চেষ্টা করছে। অন্যদিকে বৃহস্পতিবার অন্য দিনের মতোই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল মধ্যপ্রাচ্যগামী যাত্রীর চাপ। অভ্যন্তরীণ রুট পুরোপুরি বন্ধ থাকলেও আন্তর্জাতিক গন্তব্যে 40টি ফ্লাইট পরিচালিত হয়। এদিকে লকডাউন উপেক্ষা করেই রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দোকানপাট ও শপিং মল খোলা রেখেছে অনেক ব্যবসায়ী। স্বাস্থ্যবিধি মানার বালাই তো নেই। 4র্থ দিনের মতো ঢিলেঢালাভাবেই পালিত হলো লকডাউন। শুধুমাত্র গণপরিবহন চালুই না, সব ধরনের পণ্যের দোকানপাট খোলা রাখা শুরু করেছেন ব্যবসায়ীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ঢিলেঢালা লকডাউনের 4র্থ দিন প্রায় শেষ। সন্ধ্যা 6টার পর গণপরিবহন চলাচল এবং জনসাধারণের বাইরে বের হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে সরকারি নির্দেশনায়। কেমন চলছে লকডাউন সে বিষয়ে জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী
সুকন্যা আমির। সুকন্যা আমির, আপনি কারওয়ান বাজারে রয়েছেন, যেহেতু নির্দেশনা মতে কিন্তু 6টার পরে গণপরিবহন চলাচল এবং জনসাধারণেরও বাসা থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে? প্রথমেই আমি বলে নিতে চাই, আমরা একদম 6টার নাগাদ কারওয়ান বাজারে ছিলাম। এই পর্যায়ে আমি রয়েছে বনানীতে, এবং বনানীর যে চিত্র আমরা দেখতে পেয়েছি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লকডাউনে যেহেতু গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার পরে আমরা আসলে গণপরিবহন আমরা দেখতে পাইনি, কিন্তু যাত্রী ভোগান্তিতে আমরা দেখতে পেয়েছি। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন ছাড়া অন্যান্য যেই যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, অর্থাৎ সিএনজি কার রয়েছে, রাইড শেয়ারিং কিছু কিছু। এবং এই বিষয়ে আসলে গণপরিবহন না থাকার কারণে যারা যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু যেতে পারছেন না। এবং আমরা যদি স্বাস্থ্যবিধির কথা চিন্তা করি, তারা কিন্তু এক একটি সিএনজি ট্রাক ভাড়া করে আসলে একেবারে গাদাগাদি পরিবেশ সৃষ্টি করে কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যেই ট্রাকগুলো রয়েছে, যেই পিকআপগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারে যাত্রীতে পরিপূর্ণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটি সিএনজি বিভিন্ন স্টপেজে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন যাত্রীদেরকে নিয়ে আসলে তারা গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন, এবং সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তেমনটাই বলবো। আমি একটু এখানে কয়েকজন গণপরিবহনের জন্য যারা অপেক্ষা করছেন তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি যাবেন কোথায় এবং কিভাবে যাবেন ঠিক করেছেন? আমি যাব ময়মনসিং। এখন পর্যন্ত কোনো বাস আমরা পাইতেছি না এবং যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, বা এখন এই অপেক্ষায় আসছি আমরা এইমাত্র অফিস থেকে। আপনি যেমনটি বলছিলাম, আসলে গণপরিবহনের কারণে অনেকেই তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন না, এবং বনানীর চিত্রটি এটিই ছিল অর্থে। ধন্যবাদ সুকন্যা। আমরা একটু চট্টগ্রামে ঘুরে আসতে চাই, সেখানে আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামে মানুষ স্বাস্থ্যবিধি কতটা মানছেন, সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। চট্টগ্রামে স্বাস্থ্যবিধি বলতে হচ্ছে কিছু মানুষ মানছেন, কিছু মানুষ মানছেন না। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না, কেউ থুতুনিতে ঝুলিয়ে রাখছেন। আর গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে সেখানে কোনো ধরনের স্যানিটাইজার বা কোনো কিছু ব্যবহার করা এ ধরনের কোনো ব্যবস্থাপনাই নেই চট্টগ্রামের গণপরিবহনগুলোতে। আর দোকানপাট যে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হওয়ার কথা, কিন্তু এখনও বিভিন্ন অংশে দোকানপাট খোলা আছে। আপনি এদিকে দেখবেন যে হোটেল সহ বিভিন্ন দোকানপাট কিন্তু খোলা আছে। আমি আছি চট্টগ্রামের জামাল খান এলাকায়, এবং মানুষজনের মধ্যেও মনে হচ্ছে যে এই যে একটা লকডাউন বা করোনা পরিস্থিতির এত খারাপ অবস্থা, সেখানে এটিকে আসলে কোনো হিসেবেই ধরছেন না তারা তাদের মতো চলছেন। এখানে দেখবেন যে দোকান খোলা আছে, এরপরে আমরা দেখছি যে রেস্টুরেন্ট খোলা আছে, এরকম বিভিন্নভাবেই চলছে। আজকে 6 জন মারা গেছেন চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে, এবং 473 জন কিন্তু করোনা শনাক্ত হয়েছে। তো এরকম অবস্থা, এবং চট্টগ্রামের যে হাসপাতালগুলো আছে করোনা ডেডিকেটেড, সেগুলোতে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, আইসিইউ ফাঁকা নেই। আর চট্টগ্রামে নতুন কিছু বেড সংযোজনের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর, কয়েকটি আইসিইউ নতুন করে করার কথা বলছে। তো স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে একটি অনীহা আছে মানুষের, সেটি আমরা দেখছি সারাদিনে। এবং লকডাউনও আসলে সেভাবে প্রতিপালিত হচ্ছে না, বা বিধিনিষেধ যেটি সেটি সেভাবে প্রতিপালিত হচ্ছে না বলে আমরা দেখছি। অর্থে ধন্যবাদ জায়েদ আপনাকে। লকডাউনের ৪র্থ দিনের অবস্থা জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে শেখ জায়েদ এবং রাজধানী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুকন্যা আমির। করোনা থেকে মানুষকে বাঁচাতে ভবিষ্যতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার। তিনি বলেছেন, এই লক্ষ্য অর্জনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে। সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে। কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি। লক্ষ্যটা হচ্ছে ৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আবার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে D8 নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ কাজ করার উপর গুরুত্ব দেন। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। করোনা বাস্তবতায় উন্নয়নশীল 8 মুসলিম দেশের সংগঠন D8-এর শীর্ষ সম্মেলন হলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। 8 শীর্ষ নেতার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্ত ছিলেন ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের শীর্ষ নেতারা। শুরুতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান D8-এর আগামী মেয়াদের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ টার্কি উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, D8-এর নেতৃত্ব সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশকে। তাগিদ দেন করোনার ক্ষতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। This reminds us the requirement of global platforms and global actions. জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়ও D8-এর সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। As the chair of the Climate Vulnerable Forum (CVF), we will be happy to work with the D8 member states on the issue of implementation of Paris Agreement. উঠে আসে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, সমাজ এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. Unfortunately, it has been more than 3 years after their influx into Bangladesh, and the repatriation process is yet to be started. 8 দেশের যুবশক্তিকে উন্নয়নের কাজে লাগাতে D8 দেশগুলোর মধ্যে প্রযুক্তি সুবিধা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা প্রতিরোধে সরকার প্রয়োজনে আরো কঠোর হবে। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলটি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার সকালে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন কিন্তু নিষেধাজ্ঞা মানছেন না। কেউ কেউ নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট সময়ের বাইরেও পরিবহন চালাচ্ছে। সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়াও অনেকে আদায় করছে। শর্ত উপেক্ষা করে আপনারা নিজেরাই শর্ত মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছিলেন। শর্ত উপেক্ষা করলে সরকার কিন্তু জনস্বার্থে আবারও কঠোর হতে বাধ্য হবে। মহামারী করোনা পিছু ছাড়ছে না কাউকেই, হোক সে মন্ত্রী কিংবা এমপি অথবা বৃহৎ দলের হাই প্রোফাইল নেতা, কেউই বাদ যাচ্ছে না করোনার আঘাত থেকে। করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 6 সহস্রাধিক এবং বিএনপির 450-র মতো নেতাকর্মী মারা গেছেন। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে বড় দুই দলের মধ্যে। বন্ধ রয়েছে সাংগঠনিক কর্মকাণ্ড। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গেল বছর মহামারী করোনা ভাইরাস প্রবেশ করে বাংলাদেশে, স্থবির হয়ে পড়ে দেশ, সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা দেশে, বাড়তে থাকে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। সংক্রমণ থেকে বাদ যাননি রাজনৈতিক নেতারাও, মারা যান ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে অনেক মন্ত্রী, এমপিরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে 20 জনের বেশি এমপি, প্রতিমন্ত্রী সহ অর্ধশত আওয়ামী লীগ নেতা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেয়ের আফরোজ চুমকি এমপি, তাজউদ্দিন কন্যা এমপি, সিমিন হোসেন রিমি সহ অনেকেই করোনা আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে, আবার কেউ বাসায় আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন। একই চিত্র বিএনপিতেও। করোনায় অনেকটা কাবু বিএনপি। দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলে অনেকেই মারা গেছেন করোনাতে। দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গীতিকার মাজহারুল আনোয়ার সহ আরও অনেকে।
করোনার কারণে ইতিমধ্যে সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে দুই দলই। 60 দশক থেকে আন্দোলন করে এখন পর্যন্ত বেঁচে আছি, জানি না কয়দিন বেঁচে থাকবো, কারণ যে করোনা আসছে অনেকে মারা গেছে, আমার সাথে অনেকে মারা গেছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন একটু সীমিত আকারে হবে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হচ্ছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে শনিবার এক নারী সহ অবরুদ্ধ হওয়ার ঘটনা সহ সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। মামুনুল ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আরো বলেন, রিসোর্টে যাওয়া সমীচীন হয়নি। তাহলে সাংগঠনিকভাবে তার যথাযথ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে, আশু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। আগুন নিয়ে বেশি দিন খেলা করবেন না। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানে। ঢাকা সেনা সদর দপ্তরে বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনা প্রধানকে 1 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ড হস্তান্তর করেন ভারতীয় সেনা প্রধান। এ সময় তারা দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও প্রশিক্ষক বিনিময় ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় মহামারী করোনা মোকাবেলায় ভারতের সহযোগিতার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও আশাবাদ জানান তিনি। ইতিবাচক মনোভাব নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় হে স্বাধীনতা বোর্ড রাখা হলেও অপ্রাসঙ্গিক অশ্লীল বাক্যে ভরে গেছে পুরো বোর্ড। বাংলা একাডেমির পক্ষ থেকেও নেই কোনো তদারকির ব্যবস্থা। বইমেলায় আগত পাঠক দর্শনার্থীরা বলছেন, এমন সব বাক্য অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবার প্রায় 1.5 মাস পর শুরু হয় বইমেলা। প্রতি বছরের মতো এবারও নানা অসঙ্গতি নিয়ে পার হলো মেলার 22তম দিন। এবারের বইমেলায় রাখা হয়েছে বিশেষ বোর্ড, যার শিরোনাম হে স্বাধীনতা, যেখানে লেখা রয়েছে লিখুন আপনার কথা। প্রতিদিন অনেকেই সেখানে লিখছেন দেশ, স্বাধীনতা, তারুণ্য ও অধিকার নিয়ে। পাশাপাশি অপ্রাসঙ্গিক ও অশ্লীল বিভিন্ন বাক্যও লিখছেন কেউ কেউ। বিকৃত মানসিকতার পরিচয়, এখান থেকে বের হয়ে আসা উচিত। অনেক ধরনের লেখছে, যে অবাস্তব কিছু জিনিস লিখছে। আমাদের মনের ভিতরে অন্যরকম যাতে একটা চেতনা আনতে পারি, এরকমের কিছু কথা লিখলে সত্যি খুব ভালো লাগতো। আমি আমার দেশের চিন্তা করি, এই জন্য আমি যতটুকু পারলাম, আমি যতটুকু বুঝলাম, এই জন্য আমি এরকম একটা কথা লিখলাম। আমি হয়তো পারতাম অন্য কিছু লিখতে। তবে তদারকি বা পর্যবেক্ষণে রাখা হয়নি এই বোর্ড। নানা অসঙ্গতির কথা জানা নেই কর্তৃপক্ষেরও। এখানে বোর্ড দিয়েছে তারা, কিন্তু কর্তৃপক্ষ কোনো মনিটরিং সেল বা মনিটর করার জন্য কাউকে রাখে নাই, যার কারণে এই সুযোগগুলো পাচ্ছে। আমরা তাহলে তাদেরকে জানাবো, আর আসলে যার যার মানসিকতা অনুযায়ী কাজ করছে। মেলার 22তম দিনে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 48টি। এ নিয়ে এ পর্যন্ত মোট বই এলো 2333টি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাবের নায়েক সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় এ মামলা দায়ের করেন। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে নামের শেষে মাদানি উপাধি ব্যবহার করায় রফিকুলকে লিগ্যাল নোটিশ পাঠায় আইনজীবী শফিকুল হাসান খান। এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
শরীফুল ইসলামের আদালতে সকালেই তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় নারায়ণগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা চিৎকার করার পরও জাহাজটি লঞ্চের উপর দিয়ে চলে যায়। এদিকে কোস্টগার্ড 14 নাবিক সহ আটক SKL-3 নামের কার্গো জাহাজ হস্তান্তর করেছে নৌ পুলিশকে। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। 4 এপ্রিল রোববার সন্ধ্যা 6টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ MV সাবিত আল হাসানকে পেছন থেকে ধাক্কা দেয় কার্গো জাহাজ SKL-3। ফলে লঞ্চটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে ওঠেন। 18 ঘন্টার অভিযানে লঞ্চটি টেনে তোলা হয়। অনেকে খুঁজে পাওয়া যায় না। উদ্ধার করা হয় অন্তত 35 জনের লাশ। বৃহস্পতিবার শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় কার্গো জাহাজটি গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ আটক করে কোস্টগার্ড। এর আগে লঞ্চ যাত্রীদের হত্যার অভিযোগ তুলে মামলা করে BIWTA। কয়লাঘাট এলাকায় এ বিষয়ে বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত গণশুনানি করে তদন্ত কমিটির প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয় যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ। তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে 7 দিনের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজের ধাক্কায় ওই দিন লঞ্চ ডুবির ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীরা চিৎকার করে থামতে বললেও জাহাজটি লঞ্চের ওপর দিয়ে চলে যায়। সদস্যবৃন্দ প্রত্যেকেই নিজ হাতে লেখে আমরা সাক্ষ্য গ্রহণ করছি, প্রত্যেকটাকে একটা বিশ্লেষণ করি। আবার বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা এটাকে রিপোর্ট আকারে সদস্য সরকার অর্থাৎ আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ে আমরা এটা জমা দিব। এই হলো আমাদের দায়িত্ব। দুর্ঘটনা বন্ধ করতে নদীপথের আইন কঠোর করার দাবি জানান ভুক্তভোগীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটে কর আদায় বাড়ানোর চিন্তা থাকলেও ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানিয়েছেন, কর যাতে বোঝা না হয় সেদিকে নজর থাকবে তাদের। আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সাথে অনলাইনে আলোচনায় যুক্ত হয় দেশের 11টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। FBCCI এর সভাপতি শেখ ফজলে ফাহিম, BGME এর সভাপতি রোবানা হক, BKME এর সভাপতি সেলিম ওসমান সহ বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা এ সময় কর কমানো সহ প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায়। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, জনকল্যাণে ব্যবসায়ীদের যে কোনো দাবি মেনে নেবেন তারা। এছাড়া আগামী বাজেট কর্মসংস্থানমুখী হবে বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী। দেশে করোনা অতিমারির অভিঘাত কাটিয়ে উঠতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজন মধ্যমেয়াদী পরিকল্পনা। কোভিড-19-এর অর্থনৈতিক প্রভাব অনেক গভীরভাবে পড়েছে। বিপুল সংখ্যক পরিবার ঋণের জালে এবং তাদের সঞ্চয় হারাচ্ছে। বৃহস্পতিবার কিভাবে অতিমারিকে মোকাবেলা করছে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, এই বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন বক্তারা। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ বিষয়ে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বলেন। আপনারা দেখেছেন এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার 4র্থ দফা ভোটের প্রচারণা শেষ হয়েছে। আগামী শনিবার 4র্থ দফায় 5 জেলার 44 আসনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনে মমতার নামে নালিশ এবং সেই ঘটনায় শোকজ হওয়া নিয়ে ভোটের আগে ডোমজুড়ের জনসভা থেকে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদী রোজ হিন্দু মুসলমান করেন, ওনার নামে কটা অভিযোগ হয়, এমন ভাষায় পাল্টা আক্রমণ করেন মমতা। এদিন নির্বাচনকে ঘিরে হুগলি, হাওড়া ও বেহালায় 4টি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করেছেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কোচবিহারের তুফানগঞ্জে। তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়ার শিবপুরে রোড শো করেন জয়া বচ্চন।
অন্যদিকে রাজ্যের 3টি জায়গায় রোড শো করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। হুগলির চাপদানি, চণ্ডীতলা, হাওড়ার সাকরাইলে নির্বাচনী সভা করবেন যোগী আদিত্যনাথ। মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। সেনাবাহিনীর গুলিতে দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 600-তে দাঁড়িয়েছে। আটক হয়েছে কমপক্ষে 2847 জন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শত শত মানুষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেশটির আরও একজন মডেল ও অভিনেতা পাইং তাখুনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ব্রিটেনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কায়া জাওয়ার মিনকে দূতাবাসে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মিনের অভিযোগ, তিনি আর নিজ দায়িত্বে নেই বলে জান্তা সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জাহানারা ও ফারিহাকে বিশ্রামে পাঠিয়েও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2 ম্যাচ হাতে রেখে জিতে নিল নিগার সুলতানা জ্যোতির দল। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে টানা 3 জয় পেল বাংলার নারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 25 রানের মাথায় ওপেনিং জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারায় সাউথ আফ্রিকা। 33.3 ওভারে 100-র আগেই মাত্র 92 রানে অল আউট হয় প্রোটিয়া মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির 46 রানের ইনিংসে ভর করে 28 ওভারে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। রুমান আহমেদ 2 ও লতা মণ্ডল 6 রানে অপরাজিত থাকেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নিগার 13 রান করে। ফারজানা হক পিঙ্কির ব্যাটে আসে 16 রান। আনেকে বোস সর্বোচ্চ 30 রান করেন। ঋতুমণি, নাহিদা আক্তার ও রাবেয়া খান 3টি করে উইকেট নেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।